Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি প্রথম বর্ষে 2024 সালে রাজস্ব আইন পরীক্ষা আগামীকাল। এই পরীক্ষাটি দিন শেষ হবে প্রথম বর্ষে এলএলবি পরীক্ষা। এই পরীক্ষাটাতে সব প্রশ্ন থাকে, যে প্রশ্নটা আয়কর আইনের উপরে, যে আয়কর আইনের যে হিসাবটা সেটা উপরে একটা প্রশ্ন পড়ে, সেটাকে বলা হয় অঙ্ক। সেখানে আমরা অঙ্কগুলো চিহ্নিত করি। তো যেহেতু এই প্রশ্নটা পড়ে থাকে, তাহলে এই প্রশ্নটার উপরে এই কাজটা করলে আপনারা প্রশ্ন করলেই আপনারা অবশ্যই অন্যরকম মার্ক করতে পারবেন। হয়তো এইভাবে থাকবে না, সংখ্যা চেঞ্জ করা থাকবে, নাম চেঞ্জ থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। একটা সাদির একজন করদাতা, তার ইটিআইএন নাম্বার এত 2017-18 হিসাবে বছরে আয় ও ব্যয় সমূহ নিম্নরূপ। আয় সমূহ: বেতন খাতের মূল বেতন 3 লাখ টাকা, করযোগ্য আয় 3,20,000 টাকা, তিনি সিকিউরিটি সুদ পান 7,20,000 টাকা, গৃহ সম্পত্তি হতে হয় 9 লাখ টাকা, ব্যয় হয় মেরামত রক্ষণাবেক্ষণ 2,25,000 টাকা, পৌর কর দেন 5,000 টাকা, গৃহ নির্মাণ সুদ 65,000 টাকা, কৃষি আয় থেকে 12 লক্ষ টাকা, থেকে 7% উৎপাদন খরচ অনুমোদিত। তার ব্যবসায় মোট মুনাফা হয় 30 লক্ষ টাকা এবং খরচ দাবি করেন 8,42,600 টাকা। তিনি একটি গবেষণা ফার্মে অংশীদার, সেখানকার টাকা। ধারা 82C 2, তার মূলধন 1,20,500 টাকা। ধারে খরচের বিনিয়োগ সমূহ: নেট লাইফ প্রিমিয়াম পান প্রিমিয়াম 15,000 টাকা, ভবিষ্যৎ তহবিলের চাঁদা 80,000 টাকা, বন্ড ঋণপত্র 5,05,000 টাকা, কল্যাণ তহবিলের চাঁদা 25,000 টাকা, জাকাত সংগ্রহ 1,35,000 টাকা 1,35,000 টাকা। উপযুক্ত তথ্যের ভিত্তিতে তার করযোগ্য আয় কর দায় নির্ণয় করো। নিচে 2017-18 হিসাবে বছরে করযোগ্য আয় কর দায় নির্ণয় করা হলো। তাহলে করযোগ্য আয় নির্ণয়: বেতন খাত, মূল বেতন হচ্ছে 3 লক্ষ টাকা, করযোগ্য ভাতা 3,02,000 টাকা, মোট বেতন 6,02,000 টাকা। সিকিউরিটি সুদ পান 7,20,000 টাকা, গৃহ সম্পত্তি হতে আয়নের ভাড়া 9 লক্ষ টাকা, মেরামত বা রক্ষণাবেক্ষণ 2,25,000 টাকা, পৌর কর পান 5,000 টাকা, গৃহ ঋণের সুদ পান 62,000 টাকা। তাহলে মোট ব্যয় 2,92,000 টাকা। তাহলে নিট গৃহ সম্পত্তি হতে হয়, ওই যে গৃহ সম্পত্তি হতে আয় হয়েছিল 9 লক্ষ টাকা, ভাড়া থেকে পেয়েছেন, আর এই ব্যয় যেটা সেটাকে বিয়োগ দিয়ে ফেলতে হবে। তাহলে 2,92,000 টাকা বাদ দিয়ে 9 লক্ষ টাকা থেকে 2,92,000 টাকা বাদ দিলে 6,08,000 টাকা। কৃষি আয় কি মোট কৃষি আয় ছিল 12 লক্ষ টাকা, অনুমোদিত উৎপাদন করে 60%, তাহলে 7,20,000 টাকা। তাহলে নিট আয় 4,80,000 টাকা। তাহলে ব্যবসায় আয় মোট মুনাফা 30 লক্ষ টাকা, অনুমোদিত খরচ 8,42,000 টাকা। ওই যে 30 লাখ থেকে 8,42,000 টাকা বাদ দিলে 21,57,400 টাকা থাকে। এটা নিজ ব্যবসায় আয়। অংশীদারি ফার্ম হতে হয় ধারা 82C 20 টাকা। মূলধনী অন্যান্য খাতের ব্যয় ধারা 31 1,02,500 টাকা। তাহলে মোট করযোগ্য আয় হচ্ছে বেতন 6,02,000 টাকা, সিকিউরিটি সুদ পান 7,20,000 টাকা, গৃহ সম্পত্তি হতে হয় 6,08,000 টাকা, কৃষি আয় 4,80,000 টাকা, ব্যবসায় আয় 21,57,400 টাকা, অংশীদারি আয় 20,000 টাকা, মূলধনী অন্যান্য আয় 1,02,500 টাকা। তাহলে মোট আয় 47,09,900 টাকা। তাহলে করযোগ্য কর রেয়াতযোগ্য বিনিয়োগ: মোট বিনিয়োগ হচ্ছে 15,000 টাকা, 80,000 টাকা, 5,50,000 টাকা, 35,000 টাকা, 1,35,000 টাকা, 7,80,000 টাকা। তাহলে 17-18 সালে সর্বোচ্চ রেয়াতযোগ্য বিনিয়োগ হবে মোট আয় 25% অথবা 1,50,000 টাকা, যেটির কম। রেয়াতযোগ্য বিনিয়োগ হচ্ছে 1,50,000 টাকা, রেয়াতের 15% 22,500 টাকা। কর হিসাব: 17-18 কর স্ল্যাব পুরুষদাতা উল্লেখ করা হয়েছে, কারণ সাদির একজন পুরুষ। আয়ের স্তর হার কর: তাহলে প্রথম 2,50,000 টাকা, যেহেতু 3,50,000 টাকা আমাদের কর লিমিটেশনের সময়, যে 3,50,000 পারি হলে তাকে কর দিতে হবে। অতএব প্রথম ছিল 2,50,000 টাকা, তাহলে 0% করও 0। পরবর্তী 4 লাখে 10% পাবে, 4 লাখে 10% 40,000 টাকা, পরবর্তী 5 লাখের 15% 70,000 টাকা, পরবর্তী 6 লাখের 20% 1,20,000 টাকা, অবশিষ্ট 29,59,900 টাকা 25% 7,29,975 টাকা। তাহলে মোট কর রেয়াত পূর্বে 9,74,975 টাকা। তাহলে কর রেয়াত 22,500 টাকা। কিভাবে হলো? এই যে 22,500 টাকা, তাহলে কর রেয়াত ছিল 22,500 টাকা, ওই যে ওইখানে কর রেয়াত বেরিয়ে গেল। এই যে এখান থেকে কিভাবে হলো যে রেয়াতযোগ্য রেয়াতের 15% 1,50,000 টাকার
15%, 22,500 টাকা। তাহলে কর দেয় ওই 9,74,975 থেকে করের ওইটা 22,500 টাকা, তাহলে 9,52,475 টাকা। তাহলে কর যোগ্য হয় 47,09,900 টাকা। তাহলে মোট কর 9,52,475 টাকা। এবার আরেকটা, এটা দেখালে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং সুন্দর করে অ্যান্সার করতে পারবেন এবং পূর্ণাঙ্গ মার্ক পেতে পারবেন। জনাব জয়নুল আবেদিন একজন করদাতা। তার 19-20 হিসাবে বছরে আয় ব্যয় সমূহ নিম্নরূপ: আয় সমূহ: বেতন খাতের আয়, মূল বেতন 3,60,000 টাকা, বার্ষিক বোনাস পান 60,000 টাকা, কমিশন পান 10,000 টাকা, যাতায়াত ভাড়া 6,000 টাকা, প্রভিডেন্ট ফান্ড থেকে মালিকানা যত 36,000 টাকা। তার ব্যবসায় মুনাফা হয়, ব্যবসায় মুনাফা 20 লক্ষ টাকা। তার খরচ দাবি 6,50,000 টাকা। খরচের বিনিয়োগ সমূহ: জীবন বীমা প্রিমিয়ার দেন 1,50,000 টাকা, কল্যাণ তহবিলে দেন 30,000 টাকা, ডাকঘর প্রতিরক্ষা সঞ্চয় পত্র দেন 20,000 টাকা, জাকাত ফান্ডে উল্লেখিত 2 লাখ টাকা। উল্লেখিত তথ্যের জনলাভ দিনে 2021 সালের করযোগ্য কর দেয় নির্ণয় করো। কর স্ল্যাব 2021 সাধারণ ব্যক্তি প্রথম ছিল 3,50,000 টাকা পর্যন্ত শূন্য থাকবে, কারণ 3,50,000 টাকা পর্যন্ত এক ব্যক্তিকে কখনো কর দিতে হয় না। পরবর্তীতে 1 লক্ষ টাকার উপরে 5%, পরবর্তী 3 লাখের উপরে 10%, পরবর্তী 4 লাখের উপরে 15%, পরবর্তী 5 লাখের উপরে 20%, অবশিষ্ট 25%। তাহলে মোট আয় নির্ণয়: মূল বেতন ছিল 3,60,000 টাকা, বার্ষিক বোনাস ছিল 60,000 টাকা, কমিশন ছিল 10,000 টাকা, যাতায়াত ভাড়া 6,000 টাকা, সাধারণ করযোগ্য। প্রভিডেন্ট ফান্ডের চাঁদা নিজ অংশে, এটি আয় নয়, করে অন্তর্ভুক্ত নয়, ছাড় বা ডিডাকশন নয়, কিছু কিন্তু আয়ও নয়। ব্যবসায় আয় মুনাফা 20 লাখ টাকা, মোট আয় 3,60,000 টাকা, ওটাকে 60,000 টাকা, 1 লাখ টাকা, 6,000 টাকা আর 20 লাখ টাকা, 25,36,000 টাকা। খরচ ব্যবসা সংক্রান্ত আয়: ব্যবসায় খরচের দাবি 6,50,000 টাকা, ব্যবসায় নেট লাভ বা নেট লাভ যেটা 20 লাখ থেকে 6,50,000 বাদ দিলে 13,50,000 টাকা। সুতরাং মোট করযোগ্য আয় স্যালারি অন্যান্য আয় 4,36,000 টাকা প্লাস ব্যবসায় নেট লাভ 13,50,000 টাকা, তাহলে 17,86,000 টাকা। করযোগ্য আয় নির্ণয় করো। মোট আয় বা করযোগ্য আয় 17,86,000 টাকা। এর থেকে প্রাথমিকভাবে অব্যাহতি ছাড় ব্যয় 3,50,000 টাকা, করযোগ্য আয় 17,86,000 থেকে 3,50,000 টাকা বাদ দিলে 14,36,000 টাকা। তাহলে কর গণনা: করযোগ্য আয় হচ্ছে 14,36,000 টাকা। ধাপ অনুযায়ী প্রথম ধাপে 3,50,000 টাকা পর্যন্ত শূন্য, পরবর্তী 1 লাখে 5% 5,000 টাকা, 3 লাখে যে 10% 30,000 টাকা, পরবর্তী 4 লাখে 15% 60,000 টাকা, পরবর্তী 5 লাখে 20% 1 লাখ টাকা, বাকি 14,36,000 টাকা মাইনাস 16,50,000 টাকা পর্যন্ত, তাহলে 1,83,000 টাকা, 25% 36,500 টাকা। তাহলে মোট কর আয় 5,000 টাকা প্লাস 30,000 টাকা প্লাস 60,000 টাকা প্লাস 1 লাখ টাকা প্লাস 46,500 টাকা, এই 2,46,500 টাকা। ধাপ ছাড় ব্যয় সমূহ, ছাড়যোগ্য খাত সমূহ, তাহলে এটা খেয়াল রাখতে হবে যে মোট আয় যোগ করে মোট আয়কর ওখানে 5, এখানে যে 5,000 30,000 60,000 1 লাখ এই টোটাল যুক্ত করে, আর এই যে বাদ বাকি 46,500 টাকা, এগুলো যোগ করে 2,61,500 টাকা হয়েছে। তাহলে ধাপ বা ছাড় ব্যয় সমূহ কি? ছাড়যোগ্য খাত সমূহ যেমন জীবন বীমা প্রিমিয়াম বা সাধারণ সত্তা আয়কর আইনের ধারা 6 আওতায় ভিআই এর আওতায় ছাড়যোগ্য হতে পারে। সীমা থাকলে সেটি সর্বোচ্চ সীমা সাধারণ ব্যক্তি বা করদাতার ক্ষেত্রে নির্ধারিত থাকে। তাহলে 2021-এ সাধারণ ব্যক্তি প্রাথমিক টাইপে 1,50,000 টাকা পর্যন্ত ক্যাপ থাকতে পারে। 2 কল্যাণ তহবিল, ডাকঘর, চাঁদা, সঞ্চয়পত্র, জাকাত, কিছু দান, ছাড়যোগ্য অনুদান অন্তর্ভুক্ত হলে নির্দিষ্ট শর্ত সীমা প্রয়োজন হয়। তাহলে জীবন বীমা 1,50,000 টাকা, কল্যাণ তহবিল 30,000 টাকা, ডাকঘর সঞ্চয়পত্র 20,000 টাকা। সাধারণ বিনিয়োগ সরাসরি কর ছাড় নাও হতে পারে। জাকাত ফান্ড 2 লাখ টাকা। বর্তমান শর্ত অনুযায়ী জীবন বীমা কিছু দান নির্দিষ্ট লিমিট সংক্রান্ত ছাড় পেতে পারে, কিন্তু জাকাত কল্যাণ তহবিলের সম্পূর্ণ ছাড়ের যোগ্যতা নির্ভর করে বিনিয়োগ বা দান নীতি নথিপত্রের উপর ধরে নেওয়া হয়। হলে সর্বোচ্চ বন্ধ ছাড় ধরো 1,50,000 টাকা লাইফের, আর 20,000 টাকা জাকাত সমান 3,50,000 টাকা উচ্চ সীমা শর্ত থাকতে পারে। তাহলে সর্বশেষ করযোগ্য আয় হবে 14,36,000 টাকা থেকে 3,50,000 টাকা মাইনাস তাহলে 10,86,000 টাকা। এখন আবার কর হিসাব করা হলে পরবর্তীতে হচ্ছে 3,50,000 টাকা শূন্য, 1 লাখ টাকার জন্য 5,000 টাকা, 3 লাখ টাকার জন্য 30,000 টাকা, 4 লাখ টাকার জন্য 60,000 টাকা, আর 36,000 টাকার জন্য 20% 7,200 টাকা। তাই ছাড় সহ মোট কর হচ্ছে 1,02,200 টাকা। এটাই ছিল আজকের ক্লাস। এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা অবশ্যই এই প্রশ্নটা অ্যান্সার করে আসতে পারবেন, আর হুবহু এরকম হবে না,
হয়তো বা চেঞ্জ থাকবে 20-21-এর জায়গা বা 19-20-এর জায়গা, এটা থাকবে হচ্ছে 25-26, কারণ 25 সাল তো চলে আসছে, 25 সালের পরীক্ষা হচ্ছে, 24 সালে যতই পরীক্ষা হোক সেটা 25 সালে অনুষ্ঠিত হচ্ছে, তাহলে 25-26 বা 24-25 থাকবে। প্রথমে প্রশ্নটাকে ভালোভাবে পড়ে নেবেন, বোঝার চেষ্টা করবেন, তারপরে অ্যান্সার করবেন। এটাই ছিল। আর বিগত 1 মাস 1.5 মাস ধরে প্রায় আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন ক্লাসগুলো। তো ভালো থাকবেন সবাই। আর হচ্ছে আগামী সপ্তাহ থেকে দ্বিতীয় বর্ষের জন্য যে ক্লাসগুলো তৈরি করব, সেগুলো প্রতি সপ্তাহে 3-4টা করে ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব। কারণ প্রতি সপ্তাহে ক্লাস দিলে আপনারা 3-4টা করে ক্লাস দিলে, ক্লাসগুলো দেখলে অবশ্যই অবশ্যই আপনারা পরীক্ষায় সফলতা অর্জন করবেন। আর পরীক্ষার প্রথমে থেকে না পড়ে যদি পরীক্ষার শুরুর সময় পড়তে যান, তাহলে অবশ্যই অবশ্যই কষ্ট হবে, আর পরীক্ষাটা ভালো হবে না। সারা বছর ধরে পড়তে হবে, একটা প্রশ্ন পড়ুন বা অর্ধেক করে প্রশ্ন পড়ুন, সেটা প্রতিদিন পড়তে হবে, রেগুলারলি পড়তে হবে। আর এটা শুধু তো 1 বছরের পড়া নয়, আইনের পড়া সারা জীবনের জন্য। যদি বইগুলো সুন্দর করে পড়তে থাকেন, তাহলে আপনার সারা জীবন আপনার প্রয়োজন লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।